পরিবারে তার হাজবেন্ড ও 3 ছেলে মেয়েকে নিয়ে তিস্তা বেশ ভালো আছেন। তার হাজবেন্ড পেশায় একজন কলেজের অধ্যাপক। তার বড় ছেলে তারই মতো পুলিশ অফিসার, ছোট ছেলে ডাক্তার, মেয়ে এখন সেকেন্ড ইয়ারে পড়ছে। মেয়েটি তার ছোট। মেয়ের নাম আদর করে মিঠি রেখেছিলেন। ছোটবেলা থেকেই বেশ মিষ্টি মিষ্টি কথা বলতো, তাই তার নাম মিঠি রাখা হয়েছিল। তিস্তার এটি বড় আদরের। 3 ছেলে মেয়েকেই খুব যত্নে বড় করেছেন। তিনি পুলিশ অফিসার বলে ছেলে মেয়েকে মায়ের অভাবটা বুঝতে দেননি। তিনি সংসার এবং স্বামী সন্তান কাজ সমস্ত কিছু একা হাতে সামলেছেন। তিনি বেশ যত্ন সহকারে সমস্ত কিছু কাজ করেন। মেয়েটি তার এবারে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠল। রেগুলার কলেজে যায় সে। সাজতে বড়ই ভালোবাসে মেয়ে, তাই সেজে গুজে কলেজে যাই। এরপর দেখতে দেখতেই মেয়ের ফাইনাল পরীক্ষা চলে আসে। ফাইনাল পরীক্ষা শেষও হয়ে যায়। পরীক্ষা বেশ ভালো হয়েছে। পরীক্ষার ঠিক পরের দিনেই মিঠি সেজে গুজে বেরিয়ে যায়। হঠাৎ করে মা তিস্তা জিজ্ঞাসা করে, কোথায় যাবে মিঠি? মিঠি বলে, আজকে একটু বন্ধুদের সাথে সময় কাটাবো। দীর্ঘদিন পড়াশোনার মাঝে সেরকমভাবে সময় পাইনি। তিস্তা ভাবে এতদিন ধরে এত প্রেশার সহ্য করেছে, যাক কিছুদিন ঘুরে আসুক বলে মিঠিকে বলে, সন্ধ্যাবেলার মধ্যেই ফিরে এসো মা, সাবধানে যাবে বলে বিদায় জানায়। এরপর মিঠি চলে যায়। তিস্তাও অফিসে চলে যায়। তারা বন্ধ করে সবাই ডিউটিতে চলে গেছে। মিঠি ফিরে আসে। এরপর দেখা যায় প্রত্যেক দিন পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরেও, এখন কোনো ক্লাস না থাকা সত্ত্বেও মিঠি প্রত্যেক দিনই কলেজের সময়ই বেরিয়ে যাচ্ছে, আবার ঠিক সন্ধ্যাবেলার দিকে ফিরছে। এই বিষয়টি তিস্তা দেবী সহ ঋত্বিক বাবুর কারোরই খুব একটা ভালো লাগেনি, যার কারণে আজকে তারা মিঠির সাথে কথা বলবে বলে ঠিক করে। মিঠি ফেরে যখন, তাকে রেস্ট নাও বলে কিচেনে চলে যায় তিস্তা। এরপর ডাইনিং টেবিলে কথা বলতে শুরু করে। মিঠিকে জিজ্ঞাসা করে, মিঠি তুমি প্রত্যেক দিন বাইরে যাও, কোথায় যাও কিছুই তো বুঝতে পারি না, কিছু জানাও না। মিঠি বলে ওঠে, মা আসলে আমরা তো সবে গ্র্যাজুয়েশন করলাম, আর শুধু গ্র্যাজুয়েশন করে এখন কী বা হয় বুঝতেই তো পারছো, সমাজের যা পরিস্থিতি সেরকম কিছুই করা যাচ্ছে না। তাই আমরা ভেবেছি কম্পিটিটিভ এক্সামের জন্য দুজন মিলে আমরা প্রিপারেশন নেব। তৃষা আর আমি তাই একটু পড়াশুনো করছি। বাহ, এ তো খুব ভালো জিনিস, মন দিয়ে পড়াশুনো করো। তিস্তার 3 ছেলে মেয়েই বেশ শান্তশিষ্ট। কেউ কোনোদিন মা বাবার মুখের ওপর কথা বলেনি, আর সেই রকমই মেধাবী। কোনোদিন স্কুল কলেজ থেকেও কোনো রকম অবজেকশন আসেনি। এরপর তিস্তা সহ বাড়ির সবাই দেখতে থাকে মিঠি ধীরে ধীরে দেরি করছে বাড়ি ফিরতে। একদিন ঋত্বিক বাবুরও বেশ দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে। তখন 9:20 বাজল। তিনি যখন ফিরছিলেন, হঠাৎ করে পাড়ার মোড়ে একজন বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তিনি আসলে চা খেতে নেমেছিলেন, সেখানেই একটু গল্প জমে ওঠে। সেই বন্ধুটি কথায় কথায় জিজ্ঞাসা করে, কি রে ঋত্বিক, মেয়ের কি বিয়ে টিয়ে ঠিক করে ফেললি আমাদেরকে না জানিয়ে? একটি মাত্র মেয়ে, আমাদেরকে তোকে বলতে পারতিস। ঋত্বিক কিছুটা অবাক হয়ে যায়, বলে ওঠে, আরে বিয়ে কোথায়? না না, ওই সমস্ত কিছু হয়নি। আর ঠিক হলে তোরা জানবি না এরকম কি হতে পারে? সত্যি তো তাই, আমার একটি মাত্র মেয়ে, বড় আদরের।
আমি ওর বিয়েতে বেশ বড় করে অনুষ্ঠান করে বিয়ে দেব। তোরা একদিন কেন, এক সপ্তাহ আগের থেকে চলে আসিস বলে ঋত্বিক হেসে উঠল। তখন বন্ধুটি বলে উঠল, তাহলে কি বিয়ে ঠিক করে রেখে দিয়েছিস? কেন বলতো? ঋত্বিক এতক্ষণে একটু সজাগ হলো। বন্ধুটি বলল, না আসলে না না বলতে পারিস, বল। সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমি হয়তো জানি না বা কি, আমার যদি জানাও থাকে তোকে আমি তাহলে ক্লিয়ারলি বলতে পারবো, তুই আমাকে বলতে পারিস। আমি আসলে একটু হেলদি হয়ে যাচ্ছি তো দিনে দিনে, তাই বিকালবেলা থেকে ঘুরতে বেরোই। দুবেলাই আসলে ঘুরি। তো বিকালবেলা যে পার্কে ঘুরি, একদিন না প্রায় দিনই তোর মেয়েকে আমি দেখতে পাই একটি ছেলের সাথে বসে গল্প করে। আসলে ও তো আমাকে ঠিক চেনে না, আর চেনার কথাও নয়, কারণ ও তো অনেক ছোটবেলায় দেখেছে, কিন্তু ওকে তো আমি চিনি। কি বলছিস কি? আমাকে তুই দেখাতে পারবি? নিশ্চয়ই। ঠিক আছে, কালকেই তাহলে আমরা যাব। এই বলে বাড়ির দিকে রওনা দেয়। আজকে ঋত্বিক বাবু যেন একটু বিষণ্ণ মুখে ঘরে ফিরেছেন। ঋত্বিক বাবু এমনিতেই একটু গম্ভীর প্রকৃতির, আজকে যেন একটু অন্যরকম লাগছে তিস্তার। তিস্তা বলল, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে চা করে দিচ্ছি। ঋত্বিক বলল, থাক, চা করার প্রয়োজন নেই, মিঠি ফিরেছে। তিস্তা বলল, না আসলে ওরা একটু পড়াশোনা করছে, ওই তৃষা আছে না, তৃষার সাথে। ঋত্বিক বাবু একটু গম্ভীর হয়ে গেলেন। এরপর বললেন, চা করার দরকার নেই, একদম মিঠি এলে সবাই মিলে একসাথে খাবো। তিস্তা জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি তো এরকম থাকো না, আর বাড়ি ফিরে চাটা অবশ্যই খাও। কিছু হয়েছে আমাকে বলো, আমি চেষ্টা করব তোমার কোনো রকম যদি সমাধান দিতে পারি, তোমার মনটাকে যদি একটু হালকা করতে পারি। ঋত্বিক বলল, না না সেরকম কিছুই না, তুমি এখন এসো। হাত মুখ ধুয়ে লাইট বন্ধ করে একটু শুয়ে থাকলো। আজকে 10টা কাছে ঢুকেছে মিঠি। এরপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে সবাই। সকালে উঠে যে যার কাজে চলে যায়, মিঠিও সমানভাবে বেরিয়ে পড়ে। আজকে কিছুটা ডিউটি করার পর কয়েকটা ক্লাস করেই বেরিয়ে পড়ে কলেজ থেকে ঋত্বিক বাবু। ফোন করে নাই বন্ধুকে, একসঙ্গে পার্কে ঘুরতে যাই। দেখে বন্ধুটি একদম ঠিক বলেছিলেন, মিঠি একটি ছেলের সঙ্গে বসে আছে, তারা গলা ধরে গল্প করছে। এরপর অন্ধকার নেমে এলো, তাদের ঘনিষ্ঠতাও বেশ বেড়ে গেল। বাবা ঋত্বিক আর সহ্য করতে না পেরে মিঠির সামনে গিয়ে মিঠিকে ঠাস ঠাস করে 2 গালে 2টি চড় বসিয়ে দিলেন। বন্ধুটি অনেকটা আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আটকাতে পারেনি। টানতে টানতে মেয়েকে গাড়িতে তুলল। বন্ধুকে আসছি বললে ছেড়ে দিল গাড়ি। বন্ধুটি বারবার বলতে শুরু থাকলো, ঋত্বিক ওকে মারধর করিস না, বড় হয়েছে, বুঝিয়ে বল, দেখ সব ঠিক হয়ে যাবে। মিঠির চোখে জলের ধারা। কোনোদিন মিঠির গায়ে কেউ হাত তোলেনি, আজকে প্রথম দিন যেদিন মিঠি
বাবা মিঠিকে এইরকম ভাবে শাসন করলো। এরপর টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এলো। সময় তখন 8:35। মা তিস্তা টিফিন বানিয়ে দুই ছেলেকে খাবার দিয়ে বসে আছেন। তাদের খাওয়া হয়ে গেছে। এরপর মেয়ে এবং ঋত্বিক বাবু এলে তাদের সঙ্গে গল্প করতে করতে খাবেন বলে তিনি চা আর চিকেন পকোড়া ঢাকা দিয়ে বসে আছেন। কলিং বেল বেজে উঠল। ছুটে গেল তিস্তা, দরজা খুলল। এরপর টানতে টানতে মেয়েকে নিয়ে এসে ডাইনিং রুমেই মেয়েকে তিস্তা দেবী কিছু বুঝে ওঠার আগেই ঋত্বিক বাবু মেয়ের চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে মারতে থাকেন। বলতে শুরু করেন, কেন করলি এটা? ছোট থেকেই তো তোর ভালো মন্দ সমস্ত বিষয়ে আমরা দেখেছি, তুই যেটা চেয়ে এসেছিস সেটা পেয়েছিস। তোর যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বললি না কেন? তুই তো একবার বলে দেখতে পারতিস, আমরা কি জানাই তোকে সেটা তো দেখতে পারতিস। কেন এইভাবে সম্মানটা আমাদের নষ্ট করলি? বল কেন? তাড়াতাড়ি চিৎকার করে তিস্তা ছেলেদেরকে ডাকে এবং সবাই মিলে ধরে আটকায়। মেয়েটি কান্নায় ভেঙে পড়েছে। এরপর তিস্তা জিজ্ঞাসা করে, কি হয়েছে মিঠি, বলো আমাদেরকে। রাগান্বিত কণ্ঠে ঋত্বিক বাবু বলে ওঠেন, বলো কি হয়েছে, তুমি কি গুণকীর্তি করে এসেছো সেটা বলো। মেয়েটি কোনো কথা বলে না। এরপর সে আরো কান্নায় ভেঙে পড়তে থাকে। দুই ছেলে বলে ওঠে, কি হয়েছে বোন, বল কি হয়েছে আমাদেরকে বল। আচ্ছা, তুই যদি সবার সামনে বলতে না পারিস তাহলে আমাদেরকে একা বল। তুই যাকে বলতে পারবি তাকে বল, কোনো অসুবিধা নেই, কিন্তু বল। দেখ, তুই বড় হয়েছিস জানি, কিন্তু এখনো পর্যন্ত এতটাও বড় হসনি যে নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারবি। ঠিক হলে তোকে তো আমরা সাপোর্ট করব সবাই, ভুল যদি হয় তাহলে তোকে নিষেধ করব, দূরে সরে আসতে বলবো। মেয়ে মিঠি জানালো, আমি কোনো ভুল করিনি, তোমরা শুধু শুধু আমাকে এরকম ভাবে কষ্ট দিচ্ছ। কেন করছো আমার সাথে এরকম? আমি তো বেশ ভালো ছিলাম, নিজের মতো থাকি, কেন করছো? মিঠি এটা বলে কাঁদতে শুরু করে। তিস্তা এবার শক্ত হয়ে বলে, বলো মিঠি কি হয়েছে, কেন তুমি এরকম করছো? এরপর মিঠি জানায় যে সে একটা ছেলেকে ভালোবাসে আর তার সাথে গল্প করছিল। মা বাবা আজকে দেখে ফেলে, ওইখান থেকেই আমাকে ওর সামনে চড় মেরে আমাকে টেনে টেনে নিয়ে টানতে টানতে আমাকে নিয়ে এসছে। কতটা অসম্মান হলো তো বলো তো মা। ঋত্বিকবাবু বলে ওঠেন, এত যদি সম্মান জ্ঞান কেন করেছিলে তাহলে এই কাজ? এরপর দুই ছেলে বলে ওঠে, বাবা একটু শান্ত হও, আমাদেরকে কথা বলতে দাও। আচ্ছা বোন, ছেলেটির নাম কি? মিঠি বলে, ওর নাম ঋদ্ধি। কি করে? ও পেশায় একজন ডাটা এন্ট্রি অপারেটর, একটা কোম্পানিতে কাজ করে, চেষ্টা করছে সরকারি চাকরির। তবে ওর বাবা সরকারি চাকরি করে, যদি ওর মা হোম মেকার। ওর বাবা মায়ের সঙ্গে তোর পরিচয় আছে? ওনারা কি বিষয়টা জানেন? হ্যাঁ দাদা ভাই, ওনারা সবটাই জানেন। আমি ওনাদের বাড়িও গেছি, ওনাদের বাড়িটাও বেশ সুন্দর, আমাকে সবাই খুব ভালোবাসে ওইখানে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই কালকে ছেলেটিকে আমাদের বাড়িতে ডাক, আমরা একটু কথা বলে দেখি ছেলেটি কেমন। একটু
খুশি হয়ে মিঠি বলল, ঠিক আছে দাদাভাই, কালকে আমি ডাকবো। ফোন করে জানাই ছেলেটিকে এবং আসতে বলে তাদের বাড়িতে। সময় মতো ঋদ্ধি চলে আসে। এরপর সবাই মিলে কথা বলতে শুরু করে ঋদ্ধির সাথে। ঋদ্ধি বলে, আমরা এখন বাবার চাকরি সূত্রে কলকাতায় রয়েছি, তবে কলকাতায় আমাদের বাড়ি নয়, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে একটি বর্ধমান। এরপর জিজ্ঞাসা করে তিস্তা বাবা কি করেন। জানাই বাবা একজন সরকারি কর্মচারী। নাম কি তোমার বাবার? তোমার মায়ের নাম কি? মায়ের নাম এবং বাবার নাম ঋদ্ধি জানাই। বাবার নাম শুনে তিস্তা যেন একটু চমকে ওঠে। কি বললে? বাবার নামটা আবার বলে ঋদ্ধি। এখন শুধু বসে আছে মিঠি, তিস্তা আর ঋদ্ধি, কারণ বাকি সবার অফিসের তাড়া রয়েছে, অন্যান্য কাজও রয়েছে, তাই বাকি সবাই বেরিয়ে পড়েছে। সেরকম কিছু বলতে পারল না। এরপর ঋদ্ধি চলে গেল। কথোপকথন শেষ হবার পর মিঠিকে ডেকে পাঠালো তিস্তা। তিস্তা জিজ্ঞাসা করে, আচ্ছা মিঠি, তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, যদি আজকে আমি একটি জিনিস চাই তুমি আমাকে দেবে? মিঠি বলল, চেষ্টা করবো মা, বলো কি চাও তুমি? আচ্ছা, আমি যদি তোমায় বলি তুমি ঋদ্ধিকে বিয়ে করো না, তাহলে কি তুমি শুনবে আমার কথাটা? হতচকিত হয়ে গেল মিঠি, কারণ সবার মুখ চোখ দেখে বুঝতে পেরেছিল যে ঋদ্ধিকে সবাই খুব পছন্দ করেছে। ঋদ্ধির কথা সবার মন কেড়ে নিয়েছে। এরপর মা হঠাৎ করে এমন কথা বলবে এটা সে ভাবতেও পারেনি। যাই হোক, কিছুটা নিজেকে সামলে নিয়ে মিঠি জিজ্ঞাসা করে, কেন মা, কি হয়েছে? ঋদ্ধির মধ্যে এমন কি সমস্যা দেখলে তুমি? না, সেরকম কিছুই না, আমি তোমায় জাস্ট একটা প্রশ্ন করলাম, তুমি আমাকে উত্তরটা দাও। মা, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, এর জন্য যদি তোমার মা বাবা সমগ্র পরিবারকে ছেড়ে দিতে হয়, তাহলেও কি তুমি ওই দিকেই যাবে? না মা, আমি তো জানি আমার পরিবারকেও আমায় ছাড়তে হবে না, আর ঋদ্ধিকেও আমাকে ছাড়তে হবে না, কারণ দুজনেই আমাকে খুব ভালোবাসে। চুপ করে গেল তিস্তা। এরপর তিস্তা জিজ্ঞাসা করে মেয়েকে, কি খাবে বলো? তার পছন্দের মতো খাবার রান্না করতে চলে যায় কিচেনে। কিচেনে গিয়ে সে রান্না করে মেয়েকে খাবার দিয়ে রুমে চলে গিয়ে হাউ হাউ করে জোরে জোরে কাঁদতে থাকে। ভগবানকে বলে, কি বিচার ভগবান, কেন তুমি এরকম করলে আমার সাথে? এরপর ঋত্বিক বাবুর সাথে তিস্তা কথা বলে, তোমাদের কেমন লাগলো ঋদ্ধি ছেলেটিকে? ঋত্বিক বাবু বলে, খারাপ তো না, ঠিকই আছে। তিস্তা বলে, যদি আমি বলি ওই ছেলের সঙ্গে বিয়ে দিও না, তাহলে কি তোমরা সবাই রাজি হবে? দুই ছেলেও সামনে বসে আছে। ঋত্বিক সহ দুই ছেলে বলে উঠল, মা, আমাদেরকে মানুষ করার জন্য তোমার অবদান অনেকটা, কারণ মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না, তাই তুমি যদি বলো আমরা সেটার কি কোনো রকম প্রতিবাদ করতে পারি? ঋত্বিকও
সেই কথাটা সম্মতি জানালো। তোমার ইচ্ছে আমার ইচ্ছে তিস্তা, তুমি ডিসিশন জানাবে, আমিও সেটাতেই রাজি। এরপর তিস্তা জানিয়ে দিল মিঠিকে, মিঠি তুমি অন্য যে কোনো ছেলের সাথে বিয়ে করতে চাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কোনো মূল্যেই তোমাকে ঋদ্ধির সঙ্গে বিয়ে দিতে পারবো না। অতএব তুমি ধীরে ধীরে মেলামেশা বন্ধ করে দাও। নিজেও কষ্ট পাবে, অপরকেও কষ্ট দেবে। আমি চাই না আমার একমাত্র আদরের মেয়েটি কষ্ট পাক। মিঠির চোখ জলে ভরে উঠল। মাকে বলল, মা এত বড় শাস্তি কেন দিচ্ছ আমায়? আমি সত্যি সহ্য করতে পারবো না। আমি ঋদ্ধিকে খুব ভালোবাসি মা। আমাদের থেকেও বেশি? তিস্তা জিজ্ঞাসা করলো। সেটা কি কখনো হয়? মিঠি বলে উঠল। এরপরেও এত বোঝানো সত্ত্বেও মিঠি আবারও ঋদ্ধির সঙ্গে একই রকম ভাবে দেখা করতে চাই। বারবার সবাই বারণ করা সত্ত্বেও কোনো কথা শোনে না মিঠি। এখন মিঠি গল্প করছে ঋদ্ধির সাথে রাস্তায় দাঁড়িয়ে। ওইদিকে তিস্তা আসছিল, মেয়েকে জোর করে গাড়িতে নিয়ে আসে এবং ঋদ্ধিকে জানিয়েও দেয়, দেখো ঋদ্ধি, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হওয়া সম্ভব নয়। আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারবো না। তুমি তোমার জীবনটা গুছিয়ে নাও। তুমি আমার ছেলের মতো, তোমাকে আমি কষ্ট দিতে চাই না, কিন্তু আমি কোনোভাবেই আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না তোমার সাথে। ছেলেটি অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, কেন এরকম বলছেন আন্টি? আমার কি এমন সমস্যা আপনি দেখলেন? আপনি বলুন, সেরকম হলে আমি নিজেকে পাল্টে নেওয়ার চেষ্টা করব, আমার সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। তিস্তা বলল, না তোমার কোনো সমস্যা নেই, আমি এমনি আমার মেয়েকে বিয়ে দিতে চাই না, তুমি এখন এসো বলে মেয়েকে গাড়িতে তুলে চলে এলো বাড়িতে। তিস্তা মেয়েকে খুব শক্তভাবে জানিয়ে দিল, তুমি কাল থেকে বেরোবে না বাড়ি থেকে। তোমার যা লাগবে তুমি আমায় বলবে, তোমার কোনো দরকার থাকলে তুমি আমায় বলবে, আমি সঙ্গে করে নিয়ে যাবো, সঙ্গে করে নিয়ে আসবো। তোমার এরকম ভাবে ঋদ্ধির সঙ্গে অবাধ মেলামেশা আমরা পছন্দ করছি না, এটা তুমি খুব ভালোভাবে বুঝে নাও। যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো থাকবে বলে রুমে চলে গেল। এরপর মিঠি জানিয়ে দিল, আমার এত শত শর্ত মানা সম্ভব নয় মা, আমি ঋদ্ধিকে ভালোবাসি, আমি ঋদ্ধিকেই বিয়ে করব। তিস্তা কিছু বুঝে ওঠার আগেই একদিন ডিউটি থেকে এসে দেখে মেয়ের রুম ফাঁকা। গোটা বাড়িতে তাকে খুঁজে কোথাও পাওয়া গেল না। ফোন করলো তাকে, ফোন করেও ফোনে পাওয়া গেল না তাকে। সবাই চিন্তিত মুখে বসে আছে। রাত 11টা বাজলো, 11:30 বাজলো, 12টা বাজলো, কিন্তু তখনও পর্যন্ত মিঠির কোনো দেখা নেই। তারা থানায় কমপ্লেন করে খুঁজতে শুরু করলো মিঠিকে। ঋদ্ধিকেও পাওয়া যাচ্ছে না। অতএব ধরে নিল তারা হয়তো দুজনে একসাথেই কোথাও আছে। দুদিন পরে ফোন এলো, মা আমি বিয়ে করেছি ঋদ্ধিকে, তোমরা মেনে নেবে না, সেই জন্য তোমাদেরকে জানিয়ে আসতে পারলাম না, ক্ষমা করো আমাকে। তিস্তার দুই চোখে অশ্রুধারা, কিন্তু মেঘ সেরকম কিছু বুঝতে দিল না। জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় আছো, ফিরে এসো। মেয়ে বলল, আর কয়েকদিন পরে যাব মা, একটু অপেক্ষা করো। এরপর
সেই ফোনের সূত্র ধরে এক সন্ধ্যাবেলা পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে গেল তিস্তা। একটি বাড়িতে ভাড়া রয়েছে তার মেয়ে, সংসার শুরু করেছে সেখান থেকেই। মেয়েকে জোর করে তুলে নিয়ে এলো, দুজনকেই জিভে তোলা হলো। এরপর থানায় এসে বলা হলো, কেন এরকম করলে তুমি? ঋদ্ধি, তোমাকে তো বারবার বলেছিলাম আমার মেয়ের সঙ্গে তোমায় বিয়ে দিতে চাই না আমি, তারপরেও কেন এরকম করলে? ঋদ্ধি বলল, আমার মিঠিকে ছাড়া থাকা সম্ভব নয়, আমরা কোনো কথা শুনতে চাই না, তুমি তোমার বাড়ি ফিরে যাবে, আমার মেয়েকে আমি বাড়ি নিয়ে যাব। তোমার বাড়িতে মা বাবাকে ফোন করো। ঋদ্ধি মা বাবাকে ফোন করলো, কিন্তু সে জানিয়ে দিল মিঠিকে ছাড়া সে কোথাও যাবে না। মিঠিও একইভাবে জানিয়ে দিল সে ঋদ্ধিকে ছাড়া বাঁচবে না, তাই ঋদ্ধির সঙ্গেই সে থাকবে। এরপর তিস্তা অপমান করে ঋদ্ধি সহ তার মা বাবাকে চলে যেতে বলল। তখন মিঠি হাউ হাউ করে কেঁদে উঠল, বলে উঠল, মা তুমি কেমন মা, যে মেয়ে সুখ সহ্য করতে পারে না? তুমি কেমন মা? তুমি আমায় এইরকম ভাবে এতটা কষ্ট দিতে পারছো? তুমি না আমায় খুব ভালোবাসতে, তুমি না বলতে জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসি, আজকে এরই প্রতিদান এটা? কেন করলে মা, কেন করছো এরকম? আমি তো বলছি ঋদ্ধিকে ছাড়া আমি বাঁচবো না, তুমি এরকম করো না মা, আমাকে ঋদ্ধির সঙ্গে থাকতে দাও। কোনো কথাই সে শুনছে না। এরপর আরো বলতে শুরু করলো, শোনো আমি ঋদ্ধিকে ছাড়া বাঁচবো না মা, তুমি যদিও বা নিয়ে যাও, আমি কি তুমি কদিন চোখে চোখে রাখতে পারবে বলো? 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, তারপরে তোমার ডিউটি, বাড়ির সবার ডিউটি তো রয়েছে, আমি একটা না একটা সময় একা তো পাবোই, তখন তোমাদের ছেড়ে চলে যাব অনেক দূরে, সেটা কি তুমি সহ্য করতে পারবে মা? আমি ভালো থাকছি সেটা তোমার সহ্য হচ্ছে না, বোধহয় ওইটাই তোমার সহ্য হবে। তুমি কেমন মা, তুমি এমন করছো কেন আমার সাথে? তুমি কি মা? আচ্ছা আজকে আমি সবার সামনে বলে যাচ্ছি, আমার যদি কিছু হয়ে যায় আপনারা সবাই জানবেন এই মায়ের জন্যই আজকে আমার এরকম পরিণতি। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই শুনবো, কিন্তু আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব, দেখবে মা, বলে উঠল মিঠি। 2 চোখ তিস্তার জলে পরিপূর্ণ। তিস্তা মেয়েকে জড়িয়ে ধরে বলল, আমি তোর ক্ষতি চাই? যে একদিন তোর মাকে তিলে তিলে শেষ করে দিয়েছে, তুই তার ছেলের সঙ্গে থাকতে চাইছিস কেন মা? তোকে এই জন্য আমি বড় করেছিলাম, তুই আমার এইভাবে অসম্মান করলি? আচ্ছা মা, তোমাকে একজন তিলে তিলে শেষ করে দিয়েছে বলে তুমি কি তোমার মেয়েকে ধীরে ধীরে শেষ করে দিতে চাও? তুমি যে কষ্টটা পেয়েছো সেই কষ্টটা তুমি তো জানো কতটা কঠিন, কতটা বড়, সেই কষ্টটা আমি পাই, তুমি কেন চাইছো? প্রত্যেকটা মাই তো এটা চাই যে আমি যেটা পেয়েছি আমার ছেলে মেয়ে যেন সেই কষ্টটা না পায়। তুমি কেমন মা, সত্যি আমি কেমন মা, তাই না? আমি খুব স্বার্থপর মা। ঠিকই বলেছিস তুই, তুই আমি তোকে বলছি শোন, তুই যা, তুই চলে যা ঋদ্ধির সাথে, আমি তোকে আর আটকাবো না। আমি সত্যি খুব ভুল করে ফেলেছি রে, আমি তোকে আটকে বড় ভুল করে ফেলেছি, তুই যা, ভালো থাক, আমার জন্য তোর জীবনটা নষ্ট করতে হবে না। সত্যি তো তাই, আমি কষ্ট পেয়েছি তো আমি কষ্ট পেয়েছি, তুই কেন তার খেসারত দিবি? ঋদ্ধি বলে উঠল, দেখুন আন্টি,
আমি জানি না আপনাকে আমার মা বাবা কী কষ্ট দিয়েছে, আমি কিছুই জানি না, কিন্তু আপনি কষ্ট পেয়েছেন আমার মা বাবার কাছ থেকে। ওনারা আপনার শত্রু হতে পারে, আপনার মেয়ে তো আপনার শত্রু নয়। আপনি আপনার মেয়েকে কেন কষ্ট দিতে চাইছেন? আমি যেমনভাবে কষ্ট পাবো, আমি কষ্ট পেলে আমার মা বাবা কষ্ট পাবে, কিন্তু সেই আমাকে কষ্ট দিতে গেলে সম পরিমাণ কষ্ট আপনার মেয়েকেও তো দিতে হবে। কেন করছেন এরকম? মেনে নিন না আমাকে। দেখুন আবার কত সুন্দর সুখের একটা সংসার হবে। আমরা একটিই তো মাত্র মেয়ে। না, আমি আজ থেকে জানবো আমার কোনো মেয়ে ছিল না, আমার কোনো মেয়ে নেই, আমার দুটি মাত্র ছেলে, আমি তাদেরকে নিয়ে থাকবো। তুমি চলে যাও মিঠি, তুমি চলে যাও। ঋদ্ধির হাত ধরে পা বাড়াই। বড় ছেলে মিঠিকে দাঁড়া বলে দাঁড়াতে বলে। ভয় পাস না, তোকে আমি ঋদ্ধির সঙ্গ ছেড়ে আমাদের সঙ্গে আসতে বলবো না। তোকে একটাই মাত্র কথা বলার। আচ্ছা তুই বলতো বোন, তুই এইভাবে মা বাবাকে ছেড়ে দিতে পারলি? দাদা ভাই, আমি মা বাবাকে ছাড়তে চাইনি, মা বাবাই আমাকে ছেড়ে দিয়েছে। আর আমাকে ঋদ্ধি খুব ভালোবাসে দাদা ভাই। আচ্ছা মা বাবা কি তোকে ভালোবাসতো না? একবার ভেবে বলতো। আচ্ছা তোর কাছে এই 23 বছরের ভালোবাসা থেকেও 2 বছরের ভালোবাসাটা গুরুত্বপূর্ণ বেশি হলো, সেটাই তোর কাছে বেশি প্রাধান্য পেল। তুই 23 বছরের ভালোবাসা ভুলে যেতে পারলি 2 বছরের ভালোবাসার জন্য? দেখো দাদা ভাই, মা বাবা একটা আলাদা জায়গা, ঋদ্ধি আরেকটা জায়গা। মা বাবা চিরস্থায়ী নয়, কিন্তু ঋদ্ধি আমার সারা জীবনের সঙ্গী। থাক বোন, তুই চলে যাচ্ছিস যা, মা বাবার অসুস্থতা কামনা করিস না। মা বাবা দীর্ঘদিন তাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে থাকুক, না হলে আমরা আগাতে পারবো না। যে বুঝতে পেরেছি বোন, তুই অনেক পাল্টে গেছিস। ঠিক আছে, তুই চলে যা, ভালো থাকিস। তিস্তা মেয়ে চলে যাওয়ার পর হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইল। আপনাদের সবাইকে অনেক সমস্যায় ফেললাম, কত ইম্পর্টেন্ট কাজ বাকি থাকা সত্ত্বেও মেয়েকে খোঁজার জন্য ছোটাছুটি করালাম। পারলে ক্ষমা করে দেবেন আমাকে, মায়ের মন তো, তাই আর কি। সবাই জল দিল। না না ম্যাডাম, কোনো অসুবিধা নেই বলে বসতে বলল। এরপর বাড়িতে সুখের সেই নীড়ে এক কষ্টের আঁধার নেমে এলো। তিস্তা আজকে 2 ছেলেকে নিয়ে খুশি থাকতে চাই। 2 ছেলে অঙ্গীকার করেছে তার মায়ের কাছে, তার মা যেটা বলবে সেটাই হবে। যদি তাদের কোনো কিছু বলার থাকে তাহলে তার মা বাবার কাছে আগে জানাবে, তারপরে জীবনের সেরা ডিসিশনগুলো নেবে।